পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অখ্যাত এক গ্রাম কচুয়া আর 5টা গ্রামের মতন ছোট ছোট বাড়ি, পুকুর, গাছগাছালিতে ঘেরা। সময়ের দীর্ঘ ব্যবধানে সেই গ্রাম আজ মহামিলনের তীর্থক্ষেত্র। যার জন্য কচুয়া গ্রামের এই বিশেষ খ্যাতি, তিনি হলেন ত্রিকালজ্ঞ শিবকল্প মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। আজ আমরা চলেছি সেই ত্রিকালজ্ঞ বাবা লোকনাথের পূর্ণ জন্মস্থান দর্শন করে ধন্য হতে। দেখতে দেখতে পৌঁছে গেছি লোকনাথ বাবার মন্দিরের রাস্তায়। ঢোকার মুখেই রাস্তার উপর এক সুদৃশ্য তোরণ, তোরণের উপর লেখা রয়েছে লোকনাথ বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধাম। একটু এগিয়েই বাঁদিকে পুকুরের পাশে লোকনাথ বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলির বসত ভিটে। পায়ে পায়ে এগিয়ে গেলাম সেদিকে। ভিটের বিশেষ কিছু অবশিষ্ট নেই, জীর্ণ মলিন ইটের ধ্বংসপ্রাপ্ত স্তূপটি এখন কালের সাক্ষ্য বহন করছে। সালে 18ই ভাদ্র ইংরেজি 1730 খ্রিস্টাব্দে শুভ জন্মাষ্টমী তিথিতে এই গ্রামেই জন্ম হয় লোকনাথ বাবার। পিতা ধার্মিক ব্রাহ্মণ রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী। পিতামাতা চতুর্থ সন্তান ছিলেন লোকনাথ। শিশু লোকনাথের দেবসদৃশ্য রূপ দেখে পিতা রামনারায়ণ বুঝেছিলেন এ শিশু সাধারণ নয়, জগতে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এর আগমন। তাই তিনি ঠিক করলেন একে তিনি সংসারে বেঁধে রাখবেন না, ত্যাগই হবে এর পথ। মাতা কমলা দেবীকেও এ বিষয়ে প্রতিজ্ঞা করালেন তিনি। এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। মন্দিরের উল্টো দিকে সারি সারি পুজোর সামগ্রীর দোকান। ভক্তরা এখান থেকে পুজোর ডালি সংগ্রহ করে বাবাকে নিবেদন করেন। মন্দিরের ভিতরে ভক্তদের বসার জন্য প্রশস্ত স্থান রয়েছে। গর্ভগৃহে গোমুখাসনে উপবিষ্ট বাবার শ্বেত শুভ্র মর্মর মূর্তি। অন্তর্মুখী দৃষ্টিতে বাবা যেন চেয়ে আছেন অনন্তের দিকে। বাবার এই মূর্তিটি তৈরি করেছিলেন কৃষ্ণনগরের প্রখ্যাত শিল্পী শ্রী কমল পাল। মন্দিরটি নির্মাণ হয়েছিল শ্রী নিত্যগোপাল সাহার প্রত্যক্ষ সহযোগিতায়। বাবার পরম ভক্ত এবং লোকনাথ মিশনের প্রধান শ্রী নিত্যগোপাল সাহা এই অঞ্চলে দাদু নামে পরিচিত ছিলেন। আর যেখানে মন্দির সেখানেই ছিল বাবার বাসগৃহ। একসময় এখানে দুর্গাপূজাও হতো।
মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে 12টা এবং বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। লোকনাথ বাবার জন্মভিটি নিয়ে ভক্তদের মধ্যে বিস্তর মতভেদ আছে। একসময় এ বিষয়ে হাইকোর্টে মামলাও হয়। অবশেষে বাবার কৃপায় ও ভক্ত নিত্যগোপালের ঐকান্তিক প্রচেষ্টায় হাইকোর্ট রায় দেন কচুয়াধামেই হল লোকনাথ বাবার আসল জন্মস্থান। কচুয়াধামের পুরো অঞ্চলটির প্রশাসনিক দায়িত্ব বর্তমানে লোকনাথ মিশনের হাতে রয়েছে। মন্দিরের ভিতরে ছবি তোলার নিষেধ রয়েছে। আমরা বাইরে থেকে যতটা সম্ভব ছবি তোলার চেষ্টা করেছি। মন্দিরের এটি ধূপ জ্বালাবার স্থান। বাবার উদ্দেশ্যে এখানে ধূপ দ্বীপ জ্বালানো হয়। জয়ত্বং ত্রিদশাধার ত্রিলোকেশ ত্রিলোচন জয়ত্বং ত্রিপধারায় ত্রিমার্গ ত্রিভিরূর্জিত ত্রিপুরারে ত্রিধামূর্তে জয় নমস্তে নমস্তে বিভো বিশ্বমূর্তে নমস্তে নমস্তে চিদানন্দমূর্তে নমস্তে নমস্তে। এর পাশেই এটি হলো বাবার একটি ছোট্ট মন্দির। শিবজ্ঞানে এখানে বাবার মাথায় জল ঢালা হয়। প্রভু শূলপাণে বিভো বিশ্বনাথ মহাদেব শম্ভু মহেশ ত্রিনেত্র। মূল মন্দিরের পিছনে এই ঘাট বাঁধানো প্রাচীন পুকুরটি দুধ পুকুর নামে খ্যাত। উপনয়নের সময় বাবা লোকনাথ এই পুকুরে স্নান করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। বিভিন্ন ফটো বা বইতে লোকনাথ বাবার বহুল প্রচারিত যে ছবি আমরা দেখি, সেটি বাংলাদেশের ভাওয়ালের রাজার উদ্যোগে তোলা ছবির অনুকরণে এঁকেছিলেন ঢাকার বিখ্যাত শিল্পী শ্রী দুর্গেশ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে মূল ছবিটি সল্টলেকের বাসিন্দা অভিজিৎ রুদ্রের হেফাজতে রয়েছে। উপনয়নের পর মাত্র 11 বছর বয়সে বালক লোকনাথ এবং তার অভিন্ন হৃদয় বন্ধু বেণী মাধব গুরুদেব ভগবান গাঙ্গুলির হাত ধরে সাধনার উদ্দেশ্যে গৃহত্যাগী হন। প্রথমে কালীঘাট, তারপর নানা স্থানে সাধনার বিভিন্ন স্তর অতিক্রম করে অবশেষে 12 বছর পর কচুয়াতে ফিরে আসেন লোকনাথ। কিন্তু পরম তত্ত্ব যে তখনও অধরা। তাই কিছুকাল পর তিনজন আবার বেরিয়ে পড়লেন দুর্গম হিমালয়ের কঠিন বরফের রাজ্যে। সেখানেই গুরুদেব ভগবান গাঙ্গুলির তত্ত্বাবধানে উন্মুক্ত আকাশের নিচে সাধনায় বসলেন লোকনাথ। দিন মাস বছরের পর বছর কাটল। শরীরের উপর ঝরে পড়া বরফ বারবার গলে জল হলো, কিন্তু লোকনাথ রইলেন নিষ্পন্দ, সাধনায় লীন। অবশেষে এলো সেই পরম মুহূর্ত। গুরু ভগবান গাঙ্গুলি প্রত্যক্ষ করলেন দেবাদিদেব মহাদেব আর লোকনাথের এক অভেদ রূপ। তিনি বুঝলেন লোকনাথ সিদ্ধ, শিবকল্প হয়েছে। শিবজ্ঞানে শিষ্যকে প্রণাম জানালেন তিনি। শিষ্য তখন 90 বছরে পদার্পণ করেছেন। গুরুর বয়স তখন 150 বছর অতিক্রান্ত। মন্দির প্রাঙ্গণের ডান দিকে বাবার এই সুদৃশ্য মন্দিরটির নাম প্রাচীন মন্দির বা রজ মন্দির। শোনা যায় একসময় এখানে খড়ের ছাউনির একটি ঘর ছিল। বাবার একনিষ্ঠ ভক্ত এক সন্ন্যাসী এখানে বাবার
নিত্য পূজা করতেন। এই মন্দিরের আশেপাশে বিরাট প্রশস্ত স্থানে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রকমারি সামগ্রী বেশ কিছু দোকান। জন্মাষ্টমী, শিবরাত্রি প্রভৃতি উৎসবে লক্ষাধিক মানুষের ভিড়ে এই প্রাঙ্গণ জনসমুদ্রের চেহারা নেয়। সবার শেষে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। সামান্য পার্কিং ফিজের বিনিময়ে এখানে ভক্তরা গাড়ি রাখতে পারেন। এছাড়া রাস্তার পাশে আছে অবৈতনিক চিকিৎসা কেন্দ্র, ভোগ রান্নার স্থান, বসে ভোগ খাবার ব্যবস্থা রয়েছে। ভোগ গ্রহণ করার জন্য অগ্রিম নির্দিষ্ট মূল্যের কুপন কাটতে হয়। পার্সেলের ব্যবস্থাও আছে। এছাড়া আছে দান গ্রহণ কেন্দ্র। ভক্তরা এখানে ইচ্ছামতো দান করতে পারেন। সিদ্ধিলাভের পর বিভিন্ন দেশ পরিব্রাজন শেষে বাবা লোকনাথ চলে আসেন বাংলাদেশের ঢাকায় এবং বেনি মাধব চলে যান আসামের কামাখ্যা তীর্থে। পার্কিং লটের পাশেই রয়েছে লোকনাথ মিশন প্রতিষ্ঠাতা শ্রী নিত্যগোপাল সাহার স্মৃতি মন্দির। বাবা লোকনাথকে প্রণাম করে এগিয়ে চললাম বাবার প্রিয় সখা বেনি মাধবের বাড়ির দিকে। মনে পড়ল বাবার সেই শাশ্বত বাণী, আমি নিত্য জাগ্রত, তোদের সুখে সুখী, তোদের দুঃখে দুঃখী, আমার বিনাশ নেই, আমি অবিনশ্বর, আমি আছি আছি আছি। হ্যাঁ, বাবা নিশ্চয়ই আছেন তার অসংখ্য ভক্তদের মননে। বাবা লোকনাথের 160 বছরের জীবনকালের শেষ 20 বছর কাটে ঢাকার বারোদিতে। 1297 সনের 19 জ্যৈষ্ঠ সেখানেই এই মহাযোগী চিরসমাধিতে লীন হন। এখানে আসতে গেলে সড়কপথে কলকাতা থেকে বারাসাত হয়ে টাকি রোড ধরে স্বরূপনগরের মোড়, সেখান থেকে ডান দিকে রাস্তায় টোটো, অটো, মোটর ভ্যানে গেলে 10 মিনিটে চলে আসা যাবে লোকনাথ ধাম। আসে না এখানে? আসে মাঝে মাঝে অনুষ্ঠানে, জন্মাষ্টমী, শেষ মাঝে মাঝে আসে। আচ্ছা, এখন কেউ থাকে না বাড়িতে। আর রেলপথে এলে শিয়ালদা থেকে হাসনাবাদ বা বসিরহাটগামী যে কোনো ট্রেনে চেপে কাকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে। সেখান থেকে বাইরে দাঁড়ানো টোটো বা মোটর ভ্যানে পৌঁছে যাওয়া যাবে। সময় লাগবে সেই 10 মিনিট। আমরা অবশ্য সড়ক পথেই এসেছি। পুণ্যভূমি কচুয়াধাম দর্শন শেষে এবার ফেরার পালা। পরিশেষে বাবার কাছে প্রার্থনা, হে মহাযোগী, তোমার অনন্ত করুণাধারা যেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপর ঝরে পড়ে, ধন্য হয় মানব জীবন।